28 মে 2026 সাল পবিত্র ঈদুল আজহার আমাদের এই ট্রাভেল উইথ জিন্নাতের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। গ্রামগুলো Midnight calling, shadows falling, camera lights are glowing in the dark. এর কাহানি Run through the night, feel the danger rise, neon dreams and haunted skies. আজকে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমরা দেখব যে এই যে পুরনো বাড়িটা আছে, এই পুরনো বাড়িটা ব্রিটিশ আমলে তৈরি বাড়ি। এই ব্রিটিশ আমলের বাড়ির তৈরিতে নীল করলা এই আশেপাশে এলাকা জুড়ে যে সমস্ত নীল চাষ হতো, ব্রিটিশরা এখানে জোরদবস্তি নিয়ে আসতো এবং ওইখানে একটা জায়গা আছে, সেখানে জায়গা করে ওই নীলটাকে মাড়াই করা হতো। আমরা ওই জায়গাটা দেখবো এবং আশেপাশের লোকের কথাবার্তা শুনবো। তোমরা আমাদের সঙ্গে থেকো। কথা বলে দেবো। আপনার এটা তো যাদবের বাড়ি নাকি? এখানে কোন জায়গাটা কুয়া ছিল না বড়? ওই সাইডে কোন সাইডে? ওই সাইডে আছে, ওই কাঁঠাল গাছটা ওইদিকে আছে। আচ্ছা, এই যে এই জায়গাটা কি করা হয়তো আপনি জানেন? ঘিরে ছিল পাঁচের দিয়ে কিসের জন্য ঘিরেছে? এবং এই ইয়ের জন্য ঘিরেছে ঘিরে বলবো এই ঘরে এখন কে কে বাস করে? ওই হাতাম পাড়া হাজাম পাড়ায়। এখন এই পুকুর গেলে মাছ চাষ কে করে? ভাগে দিচ্ছে নাকি সব? ওই সব চাষবাস করে বোধহয়। ওইদিকে এর থেকে বড় পুকুর আছে। তো আমাদের এই পিসিমা এখন বললো যে এখানে দুটো পুকুর বাদ দিয়ে ওইদিকে আরো একটা অনেকটা বড় পুকুর আছে। হ্যাঁ, তো আমরা ওই পুকুর গুলো যাবো, গিয়ে দেখবো। আচ্ছা, এই যে বাড়িটাতে এখন কেউ থাকে না? এখন কেউ থাকে না মানে রাত্রে কোনো ব্যক্তি বা এদের যে বংশধরের কোথায় গেছে এরা? সব বহরমপুরে শিফট হয়ে গেছে। তো আমরা এখন একজন কাকাকে জিজ্ঞাসা করলাম যে এই বাড়িতে কি কি করা হতো কি না করা হতো। তো উনি সঠিকভাবে বলতে পারলেন না, কারণ এই ঘটনা হতেছে ব্রিটিশ আমলের ঘটনা। তো এখানে সবার এই বিষয়টা না জানা স্বাভাবিক বিষয়। কিন্তু তারপর আমি একটা পিসিমাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি কি করা হতো। তো বা এই এই যে পুরনো যে একদম ভাঙা স্তূপের মতো পড়ে আছে পুরনো বাড়ি, ব্রিটিশ আমলের তৈরি বাড়িটা, যে এখন এর মালিকানা কে? তো বললো যে এই মালিকানাটা এখন বর্তমানে এই জায়গায় থাকে না, এরা একদম বহরমপুরে মুর্শিদাবাদের যে সদর শহর সেই জায়গায় শিফট হয়ে গেছে। হ্যাঁ, আর ওরা একটা মানুষকে দায়িত্ব দিয়েছে যে যত এলাকা জুড়ে ওর মাটিগুলো আছে সেগুলা দেখাশোনার জন্য, এবং সে যে যাদবের যে বংশধরগুলো এগুলো নির্দিষ্ট টাইমে আসে এবং এখান থেকে খাজনা আদায় করে নিয়ে চলে যায়। তো আমরা দেখাবো যে এই জায়গাটা কি হতো। এখানে এসো। তো আমরা এখন যে জায়গায় বসে আছি, এই জায়গায় আশেপাশে অঞ্চল থেকে ব্রিটিশরা নীল জবরদস্তি করে যে নীল চাষ করতো, ওই নীল ফসলগুলো এই জায়গাটা সব এক জায়গায় নিয়ে আসতো এবং এই জায়গাটা ধোলাই করা হতো। এই জায়গাটা ধোলাই করা হতো। ওই পেছনে মোটামুটি 50 মিটার আর ওইদিকে সামনে মোটামুটি 50 মিটার, প্রায় 100 মিটার এলাকা জুড়ে এটা করা হতো। আর এতে চওড়ায় বোধ হয় মোটামুটি তোমার 20 মিটার চওড়া হবে। তো এই জায়গাগুলো নীল চাষরা নিয়ে আসতো, তারা জবরদস্তি করে আশেপাশের এলাকাগুলোতে কী করতো, ধান চাষ যেটা খাদ্য ফসল, সেই খাদ্য ফসলটাকে বন্ধ করে ইংরেজরা জোর জবরদস্তি করে নীল চাষ করতো। এবং এটা একটা নীল ঘাঁটি, এই জায়গাটা নীল ঘাঁটি নামে পরিচিত ছিল। হ্যাঁ, আর এই সমস্ত জায়গায় যে পুরনো বিল্ডিংগুলো আছে এগুলাতে নীল জমা করা হতো এবং এই জায়গাটায় ধোলাই করা হতো, এই জায়গাটা পরিশুদ্ধ করা হতো। হ্যাঁ, তো আমরা ওইদিকে গিয়ে দেখবো আরও কি কি জায়গা রয়েছে। তো এইটা হচ্ছে সেই পরিত্যক্ত বিল্ডিং, এই পরিত্যক্ত যাদবের ঐতিহাসিক বাড়ি, ব্রিটিশ আমলের তৈরি বাড়িটা এখনো পর্যন্ত যেরকম তৈরি করা ছিল সেখান তারপর থেকে আর রিপেয়ারিং করা হয়নি, তারপর থেকে কেউ রিপেয়ারিং করেনি। তো ওই যে ওই পুরোনো যে বিল্ডিংটা পড়ে আছে, ওই পুরোনো বিল্ডিংয়ে আমরা কাছে যাব, কাছে গিয়ে দেখবো এখন কিরকম অবস্থা। তাছাড়া আমরা সবাই এই এই আশেপাশে যে সমস্ত মানুষগুলোকে দেখলাম তাদের মুখ থেকে এমন একটা কথা শুনলাম যেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে, যে এই যাদব আসলে কি কি পোষ্য মানতো।
তো এই জায়গাটা হচ্ছে এই যে এই এলাকা জুড়ে কৃষি জমির এটা হচ্ছে সেচ ব্যবস্থা সিস্টেম। এই জায়গাটা মোটর বসানো আছে এবং এই দিক দিয়ে জল বেরিয়ে গিয়ে কৃষক ভাইরা চাষ করে। আপাতত যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে চাষবাসের, তো এই স্যালোটা দিয়ে ওই দিক দিয়ে জলটা বেরিয়ে গিয়ে এরা চাষবাস করে সুন্দরভাবে। কালারটি করে, হ্যাঁ। তো আমরা চলে আসলাম আরো কাছে চলে আসলাম। কাছে গিয়ে দেখবো এর ভিতরে কি কি ভরা আছে আর এই জায়গাটা কি কি আছে আপাতত। তো আমরা শুনেছিলাম কি, আর আশেপাশের মানুষগুলো, বয়স্ক মানুষগুলো কি বললো, যে যাদব নাকি ওর কাছে সব সময় দুটো ঘোড়া থাকতো, দুটো একদম বিদেশি ঘোড়া থাকতো, আর তার সঙ্গে একটা বাঘ থাকতো এবং একটা পোষ্য কুকুর থাকতো। এই কুকুরটা মানে ওকে একদম বডিগার্ড হিসাবে কাজ করতো। শেষ পর্যন্ত কি হয়েছিল, শেষ পর্যন্ত যাদবের কি হাল হয়েছিল, কিভাবে মৃত্যু হয়েছিল, আমরা সব কিছু জানবো এবং তোমাদেরকে বলবো। চলো আপাতত দেখবো ঘরের ভিতরে কি আছে। তো এই বাড়িটাতে ভেতরে এখন তোমরা দেখতে পাচ্ছ, এখন যে বর্তমানে যে আমের সিজন, এখানে আমগুলো এনে রাখা হয়ে এখানে কার্পেটের সাহায্যে পাকানো হচ্ছে। কোনো ভাবে এটা প্রযোজ্য নয়, কারণ এটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা একদম অনেকটা নোংরা হয়ে আছে। এদিকে যে কতটা চওড়া কতটা লম্বা ঘরের জায়গা। তো দোতলার উপরে যে সিনগুলো আছে, দোতলার উপরে ঘরগুলো একদম ভেঙে গেছে। ওখানে মানে মানুষ বসবাস করার মতো কোনো উপযুক্ত পরিবেশ নেই। এখানে কিন্তু সবুজ শ্যাওলা জায়গাগুলো একদম প্রকৃতির মাধুর্য যেটা রূপ, সেটা এখন পর্যন্ত বেঁচে আছে। এই পাশে একটা আম গাছ রয়েছে, সরাঙ্গা আম গাছ সম্ভবত। আর এদিক থেকে দেখতে পাচ্ছ কতটা সবুজ মনোরম ভাব, সেটা এদিকে তাকালে বুঝতে পারা যায়। হ্যাঁ। তো তো ওইখানে যে আমাদের পিসিমা বললো যে এরকম এরকম আরো একটা পুকুর আছে, এই দুটো পুকুরের সমান আরেকটা পুকুর। তো আমরা দেখলাম এই পাশে, এই পাশটায় এত বড় একটা পুকুর দেখতে পাচ্ছ। অনেক ধরনের মাছ পাওয়া যায়, রুই কাতলা, হ্যাঁ, ইলিশটা বাদ দিয়ে মাগুর, ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত মাছগুলো এখানে তৈরি হয়। এবং এই পুকুরটা আমরা দেখতে পাচ্ছ এখানে মৎস্য চাষ করা হয়। আর মৎস্য চাষের পাশাপাশি আশেপাশের যে গ্রামের বিভিন্ন বাচ্চারা বা মহিলা এখানে এই কাজটা ওরা স্নান করে। পাশে আর একটা পুকুর আছে, ওইটা প্রথমে তোমাদেরকে দেখেছিলাম, বুঝতে পারছো। হ্যালো, 2 সেকেন্ডের ব্যাস হচ্ছে তোমাদের এই যে খেজুর গাছগুলো রয়েছে, খেজুর গাছের এখন খেজুর ধরার সময় চলে এসেছে। আর এই পুকুরের সারে মানে অনেক ঘন ঘন ভাবে খেজুর গাছ লাগাচ্ছে, প্রায় অ্যারাউন্ড সব মিলিয়ে প্রায় 1000-1200 খেজুর গাছ হবে। এখান থেকে একটা ফাইন্যান্সিয়াল বিরাট একটা মার্কেট তৈরি হয়। আর এছাড়া তাল গাছ রয়েছে, লিচু গাছ আছে, আম গাছ আছে, জাম গাছও রয়েছে। এখানে একটা জাম গাছও রয়েছে, জাম গাছে কিন্তু জামও হয়েছে, সেটা কালো কালো কিন্তু দেখা হয়েছে। তো আমি আর আমার ক্যামেরা ম্যান দুজনে মিলে খুব কষ্ট করে কিন্তু জাম পারলাম গো ভাই। তো এই দেখো জাম, হ্যাঁ, তো খেতে কিন্তু খুবই দারুণ দারুণ সুস্বাদু, কিন্তু অতটা মিষ্টি এখনো ধরেনি। তোমরা দেখতে পাচ্ছ জামগুলো, তো খুব একটু জুম করতে বলবো, দেখাও জামগুলো। হ্যাঁ, তো অতটা মিষ্টি ধরেনি, কিন্তু তবে কিন্তু এই জামগুলো বাজারে, বিশেষ করে বাজারে কিন্তু বহুত ডিমান্ড, না করলে তোমার 20 টাকা শ, কোনো জায়গায় 50 টাকা সহকারে বিক্রি হয়। এখানে এই জাম গাছ এখানেও না করলেও 50-60টা তো জাম গাছ হবেই। এখান থেকে কিন্তু একটা আহ আমাদের আর্নিং হয় এই জাম থেকে। হ্যাঁ। মাকে আর কুকুরকে হুম। পুরোহিতকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে, হ্যাঁ, হ্যাঁ, রাত্রে তুলে নিয়ে এসে ওর মাকে আর পুরোহিতকে একসাথে গুলি করে মারে রাত্রিতে। মানে পাগল হয়ে গিয়ে মানে হ্যাঁ, একসাথে ওই অবস্থাতে মানে পাগল হয়ে গেছে। একটা নামি দামি মানুষ হ্যাঁ। যে ওরকম ঘটনা ঘটছে। দিয়ে দুটো কুকুর ছিল, বড় বড় কুকুর, বিলাতি কুকুর দুটো ছিল। ও কুকুর সহ ওর মা ওই পুরোহিতকে একসাথে গুলি করে মেরেছে। দিয়ে তারপর থেকে আরো পাগল পাগল হয়ে গেছে। হ্যাঁ। আমরা তো শুনেছিলাম যে ঘোড়ার গাড়ি করে সব বেড়াতো। হ্যাঁ, ছিল, ঘোড়ার গাড়ি ছিল, হেনা ছিল, তেনা ছিল, বহু ছিল, এখানে খোয়া ছিল, ঘোড়ার খোয়া ছিল, হ্যাঁ, চেগা ছিল। লাস্ট পর্যন্ত ওই কুয়াতে ঝাঁপ মেরেছিল নাকি? লাস্ট পর্যন্ত মাস 3-4 পর ছিল ওর জয়বাবুরা সব ভালো টালো করিয়েছিল। করার পরেও ওই একই অবস্থা, ওই একই অবস্থা হওয়ার পরেও তোমার ওই থাকতে তারপরে মাস 3 বাদ দিয়ে আবার
মাথার বেনসরে মাথা বেনসর কি উপরবেলায় জানে। তখন তো এলাকায় ডাক্তার তো ছিল না, হ্যাঁ, তখন যতটুকু শুনতে দিয়ে তোমার ওই পাবলিককে মারতে লাগলে, হানাকাতে লাগলে। ওই 6টা গুলি ছিল। বড় পিস্তল। হ্যাঁ, বড় ও তো ছিল, বড় পিস্তল ছিলই। তোমার আশেপাশে তখন বহু লোক, এই হাজামপাড়া থেকে, হাজিনা থেকে, সব বড় এই আশেপাশে মেলার মতন লোক ওকে দেখতে। আর উপরে 2তলা 3তলার উপরে ও গুলি নিয়ে বেড়ায়। দিয়ে তোমার ওই 4-5 দিন, 1 সপ্তাহ ধরে কিছু খেয়েছিল না। তারপর 1 সপ্তাহ ধরে খেয়েছিল না। দিয়ে তারপরে এসে তোমার পুলিশ এসে 1 সপ্তাহ বাদ দিয়ে আর কতদিন শরীর চলবে। তাতে দুর্বল হয়ে গেছে শরীর, পুলিশের সাথে লড়াই করেছে, করতে পারেনি। দেহ ছিল এককালে না খেয়ে শেষ হয়ে গেছিল। হ্যাঁ, ধরে উপর সাথে এক কোনাতে ওর বন্দুক সহ পুলিশ এগিয়ে ওকে গ্রেপ্তার করি। তারপরে ওকে ধরি, গ্রেপ্তার করার পরে নিয়ে গিয়ে তোমার 1 মাস বাদ দিয়ে, 2 মাস, এই 1 মাস বাদ দিয়ে সমস্ত হওয়ার পরে ওকে জামিন নেয়, ছাড়িয়ে নিয়ে আসে। আমাদের বাড়ি আমরা দৌলতপুর। তো দর্শক বন্ধুরা, আমরা যে কথাবার্তাগুলো শুনলাম এখন এই মাত্র ওই কাকাটার মুখ দিয়ে, যাদবের মার নামে অর্থাৎ রামপ্রসাদের স্ত্রীর নামে একটা স্কুল তৈরি করা হয়েছে। যেরকম বাদশাহ শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল খাড়া করেছিল, ঠিক একই রকম ভাবে এই পৃথিবী যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই স্কুল যাদবের মা অর্থাৎ যোগমায়া অমর হয়ে থাকবে এই গ্রামবাসীর মধ্যে, অমর হয়ে থাকবে এই স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীর হৃদয়ের মাঝে, মাস্টারদের মাঝে। এটা করানোর পেছনে একটাই উদ্দেশ্য, যাতে গ্রাম অঞ্চলের উন্নয়ন হোক, ভবিষ্যৎ প্রজন্ম এনাদের এই স্মৃতিটা সমৃদ্ধ হয়ে থাকবে। এটা অমর কীর্তি হিসেবে বাদশাহ শাহজাহানের মতো ইতিহাসের পাতায় থেকে গেল এই গ্রামবাসীদের অন্তরে। তো এই ছিল যাদবের অর্থাৎ রামপ্রসাদের ছেলের জীবনের অর্ধেক কাহিনী। এই অর্ধেক কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম যে এর যে গল্প কতটা ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর, একটা সিনেমার গল্পকে হার মানিয়ে দেয়। ভাবুন, উনি শেষ পর্যন্ত মেন্টাল হয়ে গেছিল। ওনার মায়ের অ্যাফেয়ারের জন্য ওনার পুরোহিতকে, কুকুরকে, এমনকি ওনার মাকেও গুলি করে হত্যা করে। তারপর জেলে যায়, জেল থেকে আসার পর ওকে রহস্যজনকভাবে একটা কুয়োর মধ্যে উদ্ধার করে গ্রামবাসীজন সকালে। তো এই যে রোমাঞ্চকর রহস্যময় গল্প, কাহিনী, একদম সত্যি করে কাহিনী, এই কাহিনীটা ছিল বলে যাদবের ফ্যামিলি মতন ছিল বলে আজকে আমি যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা হয়তো বুঝতে পারতাম না। আজকে যে স্কুলটার কথা বলছি সেই স্কুলটা হয়তো থাকতোই না। হাজিডাঙ্গা আজকে যোগমায়া বিদ্যানিকেতন, যার জন্য বহু লাখ লাখ ছেলে মেয়ে পড়াশোনা করে চাকরি করছে, কেউ পুলিশে, কেউ আইএসপি, কেউ বিভিন্ন বিডিও অফিসে, কেউ মাস্টারি করছে। উনি যদি না থাকতেন বোধহয় এই স্কুল তৈরি হতো না। ওনার যে দয়া মায়া, এটা আমাদের সাধারণ মানুষকে জানা দরকার এবং ওনার থেকে শিক্ষা নেওয়া দরকার। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পারে আমাদেরকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।